নমস্কার, গল্প সাথে অস্মিতায় আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে নবনীতা দেবসেনের কলমে একটা ছোট্ট গল্প, মেজ কাকিমার গল্প। আসুন আমরা সবাই শুনি। তাহলে শুরু করি। মেজ কাকিমার অনেক গল্প, কোনটা ছেড়ে কোনটা বলি, এই কালকেরটাই আগে বলা যাক। ছোট কাকু অফিস থেকে দুপুরে লাঞ্চ খেতে বাড়ি আসেন। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে জিজ্ঞেস করছেন, মেজ বৌদি, আমার কোনো চিঠি এসেছে? মেজ কাকিমা বললেন, চিঠি? তা তুমি আসছো না দেখে আমি তো রান্না বান্না সেরে তোমার জন্যে বারান্দায় দাঁড়িয়ে আছি। দেখি পিয়ন আসে কি তুমি আসো। এমন সময় পাশের বাড়ির সোমার মায়ের দেখা পেলুম। সোমার মায়ের খবর তো জানো, তার ভাইয়ের চোখে অপারেশন হয়েছে, ম্যাড্রাসে গেছে। সেই সময়ই আবার তার মায়ের হলো হার্ট অ্যাটাক, সেও হাসপাতালে। বেচারি একলা ভেবে ভেবে অস্থির, ম্যাড্রাসে ভাইয়ের কাছে যাবে না পিজিতে মাকে দেখতে যাবে। সে এক বিতিকিচ্ছিরি অবস্থা। তা সোমা অবশ্যই খুব শক্ত মেয়ে, ছোটবেলা থেকে পিতৃহীন হলে না লোকে এমনিই শক্ত হয়ে যায়। সে বললে, মা, তোমাকে ম্যাড্রাসের কথা ভাবতে হবে না, তুমি পিজিতেই যাও। কি সুবুদ্ধি ভেবে দেখো একবার ঠাকুরপো, অতটুকুনি মেয়ে কলেজে পড়ছে মাত্র। তারপর সোমার মা তো চলে গেল। আমি ভাবলুম সোমার জন্যে তো পাত্তর দেখা উচিত, মেয়ে বেশ বড় হয়েছে। রাস্তা দিয়ে উমেশবাবু যাচ্ছিলেন, দেখেই মনে হলো উমেশবাবুর 4 ছেলের তো এখনো বিয়ে হয়নি। বিলেত না আমেরিকায়, খড়গপুরে না দুর্গাপুরে, কোথায় না কোথায় যেন ছেলে 4টেই দূরে দূরে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। কোনোটা পড়ছে, কোনোটা বা চাকরি করছে। কে যে কেমন পাত্তর হয়েছে ঠিক জানি না। উমেশবাবুকেই বরং ডেকে জিজ্ঞেস করি। তা উমেশবাবু তখন পোস্ট অফিসে যাচ্ছিলেন বিলেতের না আমেরিকার চিঠি ডাকে দিতে। তাকে ডেকে বললুম ওই সঙ্গে আমার জন্যও খান 2 পোস্টকার্ড এনে দিতে। বললুম, দাঁড়ান, 30টা পয়সা নিয়ে যান। তা উনিও দাঁড়াবেন না, আমিও ছাড়ব না। ওই করতে করতে ছেলেরা কে কি করছে, কে কি পড়ছে, সেসব জিজ্ঞেস করতে করতে ভুলেই গেলুম। বয়সের দোষ আর কি। তা উমেশবাবু ছোট কাকু ডাল শেষ করে চচ্চড়ি মাখতে মাখতে বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি এসেছে? সেই কথাই তো বলছি। তা পিয়নেরও দেখা নেই, তোমারও দেখা নেই। বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবলুম মাথায় তেলটা মেখে নি। তা তেলের যা অবস্থা হয়েছে, জবা কুসুম ক্যান্থারাইডিন তো মাখিয়েই নি, একদম প্লেন নারকোল তেল। তাতেই কি খরচা কি খরচা। মাঝে মাঝেই ভাবি, ধুর ছাই, চুলে তেল দেওয়া ছেড়েই দেব। তা পাকা কাঁচা যাই হোক, 4টিখানি চুল তো আছে মাথায়, তেল না দিলে মাথা যেন ফেটে যায়। রাগ করে 2 দিন তেল না মাখলেই প্রেশার চড়ে যায়, সে আরেক কেলেঙ্কারি। তা আজকাল সিংহি মার্কা বদল করে প্যারাশুট মার্কা কিনছিলুম, এখন আবার সেটাও বদল করতে হবে। এবার মাছের কাঁটা বাছতে বাছতে কাকু বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি এসেছে? চিরপ্রশান্ত চিরসুস্থির ছোট কাকু ধৈর্য ভরেই প্রশ্ন করেন। আহা হা, সেই কথাই তো হচ্ছে। এতটুকুতে এত অধৈর্য হলে চলবে কেন? ওই চিঠির কথাই তো হচ্ছে। তা আমি ভাবলুম পিয়নের তো দেখা নেই, বরং তেলটা একটু চা দিতে ভালো করে মেখে নি। তারপর তেল মাখতে মাখতে দেখি কি সর্বনাশ, ও বাড়ির চাঁদুর ছেলেটা ন্যাড়া ছাতে ঘুড়ি ওড়াচ্ছে। ওরে বাবা রে, এই ন্যাড়া ছাতে ঘুড়ি ওড়ানোর মতো এত দূর ডেঞ্জারাস খেলা আর নেই। আমি তো অমনি চেঁচাতে শুরু করেছি, ও চাঁদু, চাঁদু, তোর ছেলে যে পড়ে মলো রে, কি করছিস? আগে ছেলেকে নামা। তা চাঁদু বাড়ি ছিল না। সকালবেলায় এই সময় অবশ্যই সে থাকে না কোনো দিনই, তার তো রোজই আপিস। সেই সুযোগেই ছেলেরা ছাদে উঠেছে। তাদের স্কুল সব বন্ধ কি না, গরমের ছুটি দিয়েছে এর মধ্যে। স্কুলগুলো যে কটা দিন খোলা থাকে আর কটা দিন বন্ধ থাকে ভগবানই জানে। মেজ বৌদি,
ছোট কাকু কাঁচা আমের ফটিক ঝোলে চুমুক দিয়ে গোঁপ ঝাড়তে ঝাড়তে বললেন, আমার কি কোনো চিঠিপত্তর এসেছে? আহা হা, চিঠির কথা বলছি না তো কি অন্য কথা বলছি? ভাবলুম তেলটা যখন মাখা হয়ে গেল, এবারে গামছাটা নিয়ে কাপড় চোপড় নিয়ে নিচে কলতলায় নাবি। তোমার ডাক বাক্সটাও দেখা হবে, চানটাও সারা হবে। এমন সময় সাবির টেলিফোন এলো। সাবির শাশুড়ি যায় যায় জানো তো, সাবিদের বাড়ি টেলিফোন নেই, খবর যা কিছু আমার এখানেই দেয়। আমি তখন কি করব? কেমন করে সাবিকে ডেকে পাঠাই বলো? ঘরে তো কেউ নেই। তখন বললুম, তা খবরটা বরং আমাকেই দিয়ে দাও। দুপুরবেলা যখন ছোট ঠাকুরপো ভাত খেতে আসবে, তার হাতে সাবিকে খবর দিয়ে দেব। তা হাতে তেল নিয়ে ফোন ধরা যদি বা যায়, কলম ধরা বড়ই শক্ত। তখন সাবির দেওরকে বললুম, ধরো, তেল হাতটা ধুয়ে আসি। দইয়ের বাটিটা নাবিয়ে রেখে ছোট কাকু বললেন, মেজ বৌদি, আমার কি কোনো চিঠি? আহা হা হা, শোনোই না সবটা। এত অধীর হলে কি সংসারে চলে? আপিসের কাজকর্ম করোই বা কেমন করে তোমরা? তাড়াতাড়ি তেল হাত ধুয়ে সাবির দেওর যা যা বললে সব একখানা কাগজে লিখে নিলুম। সেই চিঠি লিখে ওকে বললুম ছোট ঠাকুরপোকে দেব, সে ঠিক ভাত খেয়ে আপিসে যাবার পথে সাবিকে দিয়ে যাবে। তার শাশুড়ির খবরটা চিঠি চিঠি করে যে পাগল করে দিচ্ছ, তা সেই চিঠির কথাই তো বলছি, শুনলে তো? ছোট কাকু হাত ধুয়ে মেজ কাকিমার হাত থেকে মশলা নিয়ে খেতে খেতে সিঁড়ি দিয়ে নাবতে নাবতে বললেন, তাহলে মেজ বৌদি, সাবির চিঠিটাই দিয়ে দাও, যাবার পথে দিয়ে যাই। সে কি আর আছে? রাস্তা দিয়ে তক্ষুনি মনমোহন ছুতোর মিস্ত্রি যাচ্ছিল, সে তো সাবিদের পাশের বাড়িতেই কাজ করছে, তার হাতে পাঠিয়ে দিয়েছি, তখনই পেয়ে গেছে। ওসব খবর কি ফেলে রাখতে হয়? ছিটকিনি খুলতে খুলতে ছোট কাকু বললেন, তাহলে আজকে সকালের ডাকে আমার কোনো চিঠি আসেনি, তাই তো? মেজ কাকিমা পিছু পিছু গেছেন দেওরকে এগিয়ে দিতে। ফস করে জ্বলে উঠলেন, কে বললে আসেনি? আমি কি বলেছি একবারও যে তোমার কোনো চিঠি আসেনি? কেন আসবে না চিঠি? আমি পিয়নকে দেখতে পাইনি বলেই যে চিঠি আসবে না, তেমন কি কোনো নিয়ম আছে? এই তো তোমার দুখানা পত্তর এসেছে, এই দরজার কাছেই টেবিলের ওপর খবরের কাগজ চাপা দিয়ে তুলে রেখেছি, পাছে উড়ে যায়। খবরের কাগজের গোছা তুলে বীর দর্পে মেজ কাকিমা দুটি খাম এগিয়ে দিলেন ছোট কাকুর হাতে। এ তো গেল একটা। দ্বিতীয় মেজ কাকিমার কাণ্ড, অতিথি সৎকার। কেউ যদি কড়া নেড়েছে, তবে তার আর রক্ষে নেই। অমনি মেজ কাকিমা চেঁচাবেন, বৌমা, বৌমা, মিষ্টি আনো, শরবত করো, অতিথি নারায়ণকে এমনি ফেরাতে নেই। তারপর তো দরজা খোলা হলো। মেজ কাকিমা ছুটতে এসে মোড়া পেতে দিয়ে পাকা খুলে বলবেন, কাকে চাই আপনার? যদি অচেনা হয় তবু, বৌমা, শরবত করে মিষ্টি আনাও। তিনি হয়তো কোনো সেলস রিপ্রেজেন্টেটিভ, ভাব দেখে লজ্জা পাচ্ছেন। এখন অতিথি বলতে সব বাড়িতে এরাই প্রধান। ইলেকট্রিকের ঝাঁটা বালতি, গ্যাসের উনুন, বাসনকোসন, তেল, সাবান, খাবার দাবার, কি না আনেন এরা, এমনকি অন্তর্বাস পর্যন্ত। মেজ কাকিমার সব কিছুই দেখা চাই, শোনা চাই। তারপর অতিথিকে মিষ্টির থালা দিয়ে শরবত খাইয়ে জিনিসপত্র কিনে বিদায় করা চাই। জিনিস লাগুক না লাগুক, মেজ কাকিমা কিনবেনই, যদি না বড্ড বেশি দাম হয়। শখানেকের মধ্যে হলে তাকে খালি হাতে ফিরতে হবে না এই বাড়ি থেকে। মেজ কাকিমার কল্যাণে বাড়ি খেলো সাবানে, জোলো ফিনাইলে, বেফিট অন্তর্বাসে, স্যানিটারি ন্যাপকিনে, শ্যাম্পুতে, পাউডারে, ম্যাগিতে, বোনভিটাতেও ভর্তি। অতিথিকে ফেরাতে কষ্ট হয় মেজ কাকিমার। এত রোদ্দুরে আহারে লোকে দৌড়ে দৌড়ে ঘুরছে, ওদের বুঝি কত কষ্ট হয়? কিছু না কিনলে চলবে কেন? আজ দরকার নেই, কাল হবে, যবে রাখো সেই তো রাখবে। মেজ কাকিমার লক্ষ্মীর ভাণ্ডার। বড় বৌদির মতো এমন পুত্রবধূ জগতে হয় না। বড় বৌদি সহ্যের সীমা নেই, ভালোবাসার অন্ত নেই। আমরা অধৈর্য হয়ে যাই, বৌদি শুধু হাসেন। দাদার মৃত্যুর পর থেকে বড় বৌদি একদম একা।
দিনের বেলাতে স্কুলে পড়ান, বাকি সময়টা মেজ কাকিমাকে নিয়ে। মেজ কাকিমা তার অতিথিদের গলা নিচু করে বলেন, বড় বৌমাটা আবার একটু কৃপণ আছে, ছোট ছোট গেলাসে শরবত দেয়, 8 আনা দামের রসগোল্লা আনায়, তবু দেয় তো, আমার মেয়ে হলেও। ও বাবা, এ যদি সন্ধ্যারানী হতো কিছু দিতই না, এই দিচ্ছি মা, এই দিচ্ছি মা করেই সন্ধে উতরে দিত, তোমরা চলে যেতে। চিরকাল কি কেউ জলখাবারের লোভে বসে থাকে বলো? তখনও জলখাবারের আশায় বসে থাকে, অথবা জলখাবার খেতে খেতে ব্যস্ত অতিথিরা এই অতি স্পষ্ট কথোপকথনে যারপরনাই অস্বস্তি বোধ করেন, কিন্তু অন্য উপায় নেই কোনো। না খাইয়ে ছাড়বেনও না মেজ কাকিমা, লৌহ ভীম চূর্ণ করার মতো যত্ন তার। হ্যাঁ, সন্ধ্যা হলে বলতো, মা তোমার সবটাতেই বাড়াবাড়ি, এসেছে জিনিস বেচতে, তোমার আত্মীয় নয়, কুটুম নয়, জ্ঞাতপুত কেউ নয়, তাকে মিষ্টির থালা ধরে দেবার কি দরকার? আমি বলি, কি দরকার সেটা তুই কি বুঝবি রে সন্ধ্যা? বুঝি আমি আর বোঝে তারা। আমার এতেই পুণ্যি। অতিথি অতিথি কি জন্যে এসেছে? চাঁদা চাইতে না সাবান বেচতে? সে আমার জেনে কাজ নেই। যেই এই বাড়িতে পায়ের ধুলো দেবে সেই নারায়ণ, তাকে সেবা করা অবশ্য কর্তব্য। বক্তৃতার পর বেশিরভাগ ক্ষেত্রেই শুধু শরবত খেয়ে চলে যান, মিষ্টির থালায় হাত দেন না অতিথিরা। এ তো গেল অচেনা অতিথিদের বেলায়। যখন সত্যি চেনা লোক, মেজ কাকিমা উচ্ছ্বসিত, এসো এসো বৌমা, খাবার সাজাও, বুলু বাচ্চু এসেছে। বৌমা, খাবার থালাগুলো তুলে নাও, বুলু বাচ্চুকে হাত ধোয়ার জল দাও, ওরা এবার চলে যাক, ভীষণ ঝড় উঠবে মনে হচ্ছে, আর বসে কাজ নেই। অথবা বাচ্চু রাস্তায় গাড়ি পার্ক করে রেখেছে, কেউ না চুরি করে নিয়ে যায়, ওদের ছেড়ে দাও, ট্রাম বাসে ভীষণ ভিড় হয়ে যাবে। এসব ওদের এক্ষুনি না গেলে নয়। অথবা কার্তিক মাসের কাঁচা হিম লেগে যাবে মাথায় আরও দেরি করে গেলে। অথবা বুলুর মায়ের শরীর ভালো নয়, বেশিক্ষণ বাড়ির বাইরে থাকা উচিত নয়। অথবা এই বেলা না গেলে রোদটা আরও চড়ে যাবে, ওরা বরং বেলাবেলি চলে যাক। মেজ কাকিমার ঝুড়িতে ওজোরের সংখ্যা অগুন্তি। ঋতু মাফিক রোদ আসা, হিম লাগা, ঠান্ডা লাগা, ঝড় বৃষ্টি, চোর ডাকাত, নয়তো বাড়িতে মা শ্বশুর ছেলেপুলে, নয়তো চাকরি বাকরি, নয়তো গাড়িতে ভিড়, শেষ অবধি গাড়ি চুরির ভয় পর্যন্ত দেখান মেজ কাকিমা। আত্মীয় বন্ধুদের খাওয়া হলেই আর 1 মিনিট নয়, তক্ষুনি বিদায় করা চাই। বসতে দেন যতক্ষণ খুশি কেবল সেলসম্যান সেলস গার্লদের, ওরা তো বেড়াতে আসেনি, কাজে এসেছে, ওদের কথা আলাদা। সত্যি কথাই তো। এ তো গেল একটা দিক। এবার মেজ কাকিমার পয়া অপয়া। এই যে এই কাপড়টা আর পরবো না বৌমা, তুলে রাখো। মেজ কাকিমার হাতে ফর্সা ঝালা পেড়ে শান্তিপুরি ধুতি একটি। মেজ কাকিমা বললেন, বড় বিশ্রী কাপড় এখানা। বৌমা, এটা পরে বারান্দায় দাঁড়িয়েছিলাম, ওপাশে একখানা রিক্সা উল্টে বিয়েবাড়ির বাসনকোসন সব রাস্তায় ছড়িয়ে পড়ল। কি কাণ্ড বলো দেখি! ওই বাড়ুজ্যেদের বাড়ির বিয়ের ভিয়েন বসছে, তার জন্যেই যাচ্ছিল মনে হয়। আসলে হয়েছে কি, একটা গাড়ি একটা কুকুরকে প্রায় চাপা দিচ্ছিল। যেই গাড়িটা এদিকে হঠাৎ সরে এসেছে, অমনি এই বাসন ভর্তি রিক্সাটা উল্টে পড়ল। কেউ কাউকে ধাক্কা মারেনি, সব আপনা আপনি, সব এই কাপড়খানার জন্যে। সেদিনই এটা তুলে রাখা উচিত ছিল। মনে আছে, সেদিন এইটে পরে ভাত খাচ্ছিলুম, আর বিন্দুর মা পা হড়কে পড়ে গেল কলতলাতে। বড় বৌদি কিচ্ছু বললেন না, তবে আর ওই আলমারিটাতে জায়গা কুলোচ্ছে না, ঠাস হয়ে আছে অপয়া শাড়িতে। তা দিয়ে বাসনও কেনা চলবে না, অপয়া বাসন হয়ে যাবে সেসব, পড়াও চলবে না। মেজ কাকিমা চেনেন যে প্রত্যেকটা কাপড় তার মনে থাকে। এত অপয়া শাড়ি কি আর একদিনে জমেছে? তা নয়, 25 বছর ধরে জমেছে। মেজ কাকা মারা যাবার দিন থেকেই জমেছে। সেই প্রথম অপয়া শাড়ি বাছা শুরু হলো, যেটা পরা অবস্থায় মেজ কাকার মৃত্যু ঘটল। তারপর থেকে অপয়া ঘটনা বড্ড বেড়েছে। পাশের বাড়ির মেয়েটা যে গলায় দড়ি দিয়ে শ্বশুর বাড়িতে ফিরে গিয়ে সেই খবরটা এই কাপড় পরে শুনতে পেলুম, এটা বড্ড অপয়া। এই কাপড়টাই পরেছিলুম যেদিন পদ্মপুকুরে সেই ভীষণ মারপিটটা হলো। এই কাপড়টা আমি পরেছিলুম যেদিন মিত্তির বাড়িদের কর্তাগিন্নিতে বেদম ঝগড়া হয়েছিল।
গিন্নি বাপের বাড়ি চলে গিয়েছিলেন চিরদিনের জন্যে। শেষে মিত্তির মশাই নিজে গিয়ে বহু সাধ্য সাধনা করে 10 দিনে ফেরত আনলেন। এরকম কত কত কত। এই কাপড়টা পরা অবস্থায় ছোট খোকার বউয়ের প্রথম বাচ্চাটা নষ্ট হবার খবর পেয়েছিলুম, তাই এই কাপড়টা অপয়া। এই কাপড়টা পরা অবস্থায় বুলুর ছেলে ডিভোর্সের খবর শুনলুম। এটা পড়েছিলুম যেদিন রামু ধোপা ট্রাম চাপা পড়েছিল। এই কাপড়টা পরা অবস্থাতেই সেজ ঠাকুরপোর চাকরি যাবার খবর এলো। এই কাপড়টা পড়েছিলুম যখন রেডিওতে ইন্দিরা গান্ধীর মৃত্যু সংবাদ দিল। এমনই নেহেরুর মৃত্যু সংবাদের শাড়ি, উত্তম কুমারের মৃত্যুদিনের শাড়ি, ভোলাদি প্লেন বিপর্যয়ের শাড়ি, বিশুর ঠাকুরমার পা পিছলে পড়ে কোমর ভাঙার দিনের শাড়ি, পাড়ার ভূত কুকুর চাপা পড়বার দিনের শাড়ি, দিজুর বাবাকে পুলিশে ধরবার দিনের শাড়ি, শুভেন্দুর বাড়িওয়ালার হুজ্জতি করার দিনের কাপড়, প্রতিমার ফেল করার দিনের, ফেলুর শ্বশুরের হার্ট অ্যাটাকের খবর, বেঁটে শিবুর নামে হুলিয়া বেরোনোর দিনের কাপড়, ফুলবাগানের বাড়িতে চুরি হবার দিনের কাপড়, দেওঘরের বাড়ি বিক্রি হয়ে যাবার দিনের, সরোজের বইয়ের পালিয়ে যাবার দিনের, কুমোরের বাপের পক্ষাঘাত হবার দিনের। এরকম অজস্র মন্দ দিন রাতে স্মৃতিতে ভর্তি মেজ কাকিমার অপয়া শাড়ির আলমারিটা। বড় বৌদি মাঝে মাঝে পুরনো দুটো একটা চুপি চুপি বের করে বিলিয়ে দেন আমাদের, আমরাও চুপি চুপি ছাপিয়ে নিয়ে পড়ি। নইলে জায়গায় আটবে কেন? অপয়া ঘটনা তো জগৎ জুড়ে রোজই ঘটছে। কানপুরে 3টে কচি কচি মেয়ের গলায় দড়ি দেবার দিনে শাড়িটাও ওত পেতে গেছে। সকালবেলা উঠেই কাগজে ওই ছবি দেখার পর সে কাপড় কি আর পরা সম্ভব যে কোনো মানুষের পক্ষেই? এরপর হলো ত্রিফলা। মেজ কাকিমা খুব ভক্তিমতী। মেজ কাকিমার ইচ্ছে আমরাও সকলে ভক্তিমতী হই, কিন্তু কাউকেই মানতে পারেননি, এমনকি ওর ওই অদ্বিতীয় স্বেচ্ছাসেবিকা 1 ওমেন ভলেন্টিয়ার্স ফোর্স বড় বৌদিকেও না। রাত্রে 7:30 8টার মধ্যে খেয়ে দিয়ে খোলা রেডিওর পাশে শুয়ে মেজ কাকিমা ঘুমিয়ে পড়েন, আর 11টায় রেডিও বন্ধ হলেই উঠে পড়েন। বড় বৌদি ততক্ষণে স্কুলের খাতা টাতা দেখে সবে এসে শুয়েছেন। মেজ কাকিমাকে রাত্রে দেখতে হয়, পাশে একজনের না শুলেই নয়। ওর বয়স যদিও 70 হয়নি, কিন্তু হার্টটা ভালো নয়, 2বার অ্যাটাক হয়ে গেছে, পেসমেকার বসানো আছে। সে আরেক গল্প। ঘুম থেকে উঠেই মেজ কাকিমা ঘড়ি দেখেন, তারপর ডাকেন, ও বৌমা, বৌমা ঘুমোলে নাকি? বলি, ও বৌমা ঘুমোলে? কি গো? বড় বৌদি বলেন, কি মা, কিছু বলছেন? না মা, কিছু বলিনি, বলছি ঘুমো, ঘুম তোমার দরকার। সারাদিন খেটে খুটে আসো, বাড়িতেও তো বুড়ি শাশুড়িটাকে নিয়ে তোমার বিশ্রাম নেই। ঘুমো মা, ঘুমো। ঘুম না হলে তোমার শরীর দেবে কেন? এত কাজ মানুষে পারে, ঘরে খাটনি আবার বাইরে খাটনি, বিশ্রামের সময় বলতে তো ওই রাতটুকুনি, তা না ঘুমোলে কি চলে মা? তাই বলছি ঘুমো, ঘুমিয়ে পড়ো। ঘুম মানুষের দেহে খাদ্য পথ্য ওষুধের মতোই জরুরি, ওটা তোমার দরকার মা। বড় বৌদি চুপ করে শুয়ে থাকেন, উত্তর দেন না। বৌমা, বৌমা বলি, সত্যি সত্যি ঘুমিয়ে পড়লে নাকি? হ্যাঁ, এই যে দেখি সত্যি সত্যি ঘুমিয়ে পড়েছে, তেষ্টা পেয়েছে? বৌমা জল খাবে? আকস্মাৎ মেজ কাকিমা মরিয়া হয়ে ওঠেন। বৌমা যে ঘুমননি তাও প্রমাণ হয়ে যায়। বৌদি উঠে পাশের টেবিল থেকে পাথরের গেলাসটা শাশুড়ির হাতে তুলে দেন। মেজ কাকিমা বলেন, নাও শুয়ে পড়ো, ঘুম তোমার দরকার বৌমা। বৌদি হাসতে হাসতে শুয়ে পড়েন, এক সময় ঘুমিয়েও পড়েন, মেজ কাকিমার মুখে নানান গল্প শুনতে শুনতে। মেজ কাকিমা ঘুমন না, দাদার ছোটবেলার গল্প করেন বৌদির কাছে। মেজ কাকিমার ওই একই ছেলে ছিল, আর একটি মেয়ে আছে, বম্বেতে থাকে, তার ছেলেবেলার গল্পও শুনতে হয় বৌদিকে। তারপর ভোর 3টে বাজতেই ঘড়ি ধরে, ও বৌমা, বৌমা উঠে পড়ো, উঠে পড়ো, শিগগির বাথরুমে যাও, হিসি করে এসো, নইলে শরীর খারাপ হবে যে। এতক্ষণ বাথরুমে না গিয়ে থাকতে হয়, শরীরের বিষ শরীরে বসে যাবে যে। ওঠো মা, বাথরুমে যাও, যাও বাথরুমে যাও মা। আপনি যাবেন মা? চলুন
আমি আলো জ্বেলে দিচ্ছি। আমি তো যাবই, সে কথা হচ্ছে না। আমি বলছি তুমি যাও। এই যে তোমার একটানা ঘুমোনো, বাথরুমে না গিয়ে, এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে ভালো নয় একটুও। তুমি খারাপ অভ্যেসে পড়েছ। মেজ কাকিমার অনুরোধ মাফিক বড় বৌদি স্বাস্থ্য রক্ষার প্রথম পর্ব শেষ করে। বৌদি ফের ঘুমোতে যান। 4টে বাজে দেয়াল ঘড়িতে। মেজ কাকিমা ডাকেন, বড় বৌমা, বড় বৌমা, ওঠো মামনি, ওঠো, 4টে বেজে গেল যে। বড় বাইরে ফিরে আসবে না, এরপর যে অনিয়ম হয়ে যাবে। শরীর শুদ্ধি না করলে কি চলে মা? যাও, বড় বাইরে যাও, 4টে বেজে গেছে। মেজ কাকিমার এক্কেবারে কড়া নিয়ম। বড় বৌদির ইচ্ছে অনিচ্ছে বা শারীরিক প্রয়োজন তার বাথরুমে যাবার কোনো ভিত্তিই হতে পারে না। এ ব্যাপারে মেজ কাকিমার ঘড়ি দেখাই সর্বাগ্রে বিচার্য। এতেও বৌদির হাসি মোছে না। বাথরুম থেকে এসে বৌদি আবার শুতে চেষ্টা করেন। মেজ কাকিমার নাম হওয়া উচিত ছিল কমলি, উনি নেহি ছড়ে গি। ঠিক 5টার সময় মেজ কাকিমা উঠে কাপড় ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে ধূপ জেলে ঘণ্টা নেড়ে নেড়ে, ধূপ নেড়ে নেড়ে, ঘর ময় দেয়াল ভর্তি টাঙানো ক্যালেন্ডার থেকে বাঁধানো অপূর্ব সব দেবদেবীর ছবিতে এবারে আরতি করতে শুরু করেন। হেঁটে হেঁটে ঘর ময় ঘুরে ফিরে মন্ত্র পড়তে থাকেন। বৌমা, বৌমা, ওঠো, ওঠো, শাঁখটা ধরো। বাজাতে হবে না, কেবল ধরে ধরে এমনি নাড়লেই হবে। যাও, বাসি কাপড়টা আগে ছেড়ে এসো, তারপর শাঁখটা নাড়াও। এই ব্রহ্ম মুহূর্ত, বড় জাগ্রত মুহূর্ত বৌমা। সকালে দেবদেবতা আরতির সময় সবাইকে উপস্থিত থাকতে হয়। ওরা সব সশরীরে এসে পুজো নেন। এই সময়টাই স্বর্গের সঙ্গে মর্তের, দেবতার সঙ্গে মানুষের যোগাযোগের প্রকৃষ্ট সময়। এই মুহূর্তটা ঘুমিয়ে নষ্ট করতে নেই মা, উঠে পড়ো। দেখো কি সুন্দর সূর্যি উঠবে এবার। ছাতে যাও, ছাতে গিয়ে পূবমুখ হয়ে দাঁড়িয়ে হাত জোড় করে বলো, ওং জবাকুসুম শঙ্কাশং। ও বৌমা, ওঠো বৌমা। কি, ও কি পাশ ফিরছ কেন? ও বৌমা, ওঠো। পিঠে জোরসে ঠেলা খেয়ে বড় বৌদি দু চোখে এইবার বলেন, এই যে উঠছি, উঠছি মা, আপনার ত্রিফলটা ভেজানো আছে, আমি উঠেই দিচ্ছি। হঠাৎ আশ্চর্য পট পরিবর্তন হয়। নরম সুরে মেজ কাকিমা বলেন, ত্রিফলা? আবার তুমি ত্রিফলা ভেজিয়েছ? কোবরেজ মশাই বুড়ো হয়েছেন, কি বলতে কি বলেছেন। আমি বলেছি না, আমি ত্রিফলা খাই না, ত্রিফলা খাবো না আমি। না মা, তা হয় না, কবিরাজ মশাই রাগ করবেন। তুমি সৌতো ততক্ষণ, চোখে এক ফোঁটা ঘুম নেই মেয়ের। ভোর হতে না হতে উঠে পড়ে আমার পেছনে লেগে গেছে, মা ত্রিফলা খাও, মা ত্রিফলা খাও। শুধু শুধু এক্ষুনি ওঠবার কোনো দরকার নেই। তোমার তো মর্নিং স্কুল নয় বৌমা, তুমি বরং আরেকটু রেস্ট নাও, বিশ্রাম করো, আর একটু ঘুমও দিকিনি বৌমা। ঘুমটা খুব জরুরি, তোমার শরীরের পক্ষে ঘুমটা খুবই দরকার। বলতে বলতে মেজ কাকিমা একা একাই ছাতে পালান। বড় বৌদি মৃদু হেসে পাশ ফিরে শুয়ে আবার ঘুমিয়ে পড়েন। তখন 2 ঘন্টা নিশ্চিন্তি। সেই 7টায় সুরবালা আসে, এসে চা তৈরি করে, চান করে, পুজো করে, চা খেয়ে কাগজ পড়ে এক্কেবারে তারপর মেজ কাকিমা এসে চায়ের কাপ হাতে আদর করে বৌদিকে বলবেন, বৌমা, ও বৌমা, ওঠো, ওঠো মা, চা খাও। আর কতক্ষণ ঘুমোবে? তোমার স্কুলের বেলা হয়ে গেল যে মা। মেজ কাকিমার রেডিওতে তখন লোকসঙ্গীত চলবে, ত্রিফলার টাইম ওভার। কি সুন্দর চরিত্র তৈরি করেছেন মেজ কাকিমা গল্পটিতে। মেজ কাকিমার চরিত্রটি বড় সুন্দর করে বর্ণনা করেছেন নবনীতা দেবসেন তার এই ছোট্ট গল্পটিতে। কেমন লাগলো আপনাদের শুনতে? যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে জানিয়ে যাবেন, আর পাশে থাকার একান্ত অনুরোধ রইল। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।